আগুন লাগার দীর্ঘ সময় পরও ফায়ার সার্ভিসের কর্মীদের বিমানবন্দরে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। যদিও বাণিজ্য উপদেষ্টার দাবি ফায়ার সার্ভিস সঠিকভাবেই কাজ করতে পেরেছে, তবে 7 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। কার্গো ভিলেজে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটার ও আনসার সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সেখানে গেলেও দীর্ঘ সময় তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের। আগুনের ঘটনাটি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখার দাবি তাদের। ফায়ার সার্ভিসের গাড়িগুলি আসলো, তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে ঢুকতে পারলো না, আগুন নিবারণে অংশগ্রহণ করতে পারলো না, হইলে হয়তো কিছুই হইতো না। আর এটা নাশকতা কিনা অনেকে প্রশ্ন করতেছে, এটাও উড়িয়ে দেওয়া যায় না। এটাও সরকারকে মাথায় রাখতে হবে, রেখে তদন্ত করতে হবে। যা যদি নাশকতা হয় তো অবশ্যই নাশকতাটা নিয়ে আমাদের কাজ করবে ওনারা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সব অভিযোগ আমলে নিয়েই তদন্ত করা হবে, তবে শুরুতে মালামাল সরানোর মতো অবস্থা ছিল না বলেও দাবি তার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। আগুনের কারণ নির্ণয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একাধিক কমিটি করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন, সহকর্মী আলামিন। অগ্নি নিয়ন্ত্রণ এখন কোন পর্যায়ে আছে? একেবারে শেষের দিকে জানা যাচ্ছে, বা আপনি ধোঁয়া দেখে কি বোঝা যাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে আগুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে? এখানে এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অন্তত 23টি ইউনিট পুরোপুরি আগুন নেভানোর জন্য তারা তাদের যে ইউনিটগুলো সেই ইউনিটগুলো সক্রিয় রয়েছেন এবং পানি এখনো ছেটানো হচ্ছে। আর থেমে থেমে এখনো ধোঁয়া বের হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যেটি বলা হয়েছে যে 4টার কিছু সময় পরে হয়তো সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণের তারা করতে পারবেন, নিয়ন্ত্রণ না, আগুন সম্পূর্ণভাবে নেভাতে পারবেন, এরকম একটি ঘোষণা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা এর আসতে পথে যেটি দেখেছি যে অনেক ব্যবসায়ী, আমদানিকারক, সিএনএফ এজেন্ট তারা আসলে এখানে এসে ভিড় করেছেন। যদি তার পণ্য যতটুকু আছে অবশিষ্ট পণ্য যদি পাওয়া যায় সেই আশায় এখনো আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আমদানি কার্গো কমপ্লেক্সের একদম সামনের যে গেট, সেই গেটে 8 নম্বর গেটের অংশে দাঁড়িয়ে রয়েছি। এখানে এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে তাদের 23টি ইউনিট, অন্তত প্রথমে যেমনটা বলছিলাম যে 23টি ইউনিট কাজ করেছে। এর বাইরে কিছুক্ষণ আগে এখানে আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে বেসামরিক বিমান ও বাণিজ্য উপদেষ্টা তিনি এখানে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আরেকটি ঘোষণাও দিয়েছেন যে নন শিডিউল যে বিমান রয়েছে সেই নন শিডিউল ফ্লাইটগুলোকে 3 দিনের কর্মউকুফের একটা ঘোষণা তিনি দিয়েছেন এবং যাত্রীদের যাতে সব রকম সেবা পায় সেই সেবা তারা আসলে যাতে অব্যাহত থাকে, যাত্রীরা যাতে সেবা পান সেই বিষয়টি তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। তদন্ত কমিটি গতকালকে পর্যন্ত আমরা দুটোর কথা জানি। বিমান বাংলাদেশের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে, এর বাইরে মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। তবে তারা আসলে তাদের কোনো প্রতিনিধি দল এখানে আসছেন কিনা, এসেছিলেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে বারবার বলেছিলাম যে এই বিষয়ে আসলে অনেকগুলো প্রশ্নের এখানে উত্থাপ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন এসেছে এবং সেই বিষয়গুলো সম্পর্কে আসলে তারা সংবাদ সম্মেলন করবেন কিনা বা সাংবাদিকদের বা জাতিকে অবহিত করবেন কিনা। যেমন প্রথমে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয় নাই কেন, এরকম নানান বিষয় আসছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেমিক্যাল যে গুদাম সেই গুদামের কালো যে পানি সেটি মূলত এখন ভিতর থেকে চুয়ে বাইরে চলে আসছে। এটি আসলে পরিবেশের উপরে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা আর সেটিও একটি প্রশ্ন। তবে এ বিষয়ে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো বক্তব্য বা বিবৃতি
বা ক্ষতিকর কিনা সে বিষয়ে এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। আমি গতকালকে বারবার আমরা যেমনটা বলছিলাম যে কাঠামোগত যে বিষয়টি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে ভেন্টিলেটর রয়েছে, ভেন্টিলেটর পরে আবার গ্লাস রয়েছে, যার কারণে গতকালকে ফায়ার কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল তখন আসলে ওই গ্লাস ভেঙে সেখানে পানি ছিটাতে তারা আসলে পারেনি। এখনও প্রথমে যেমনটা বলছিলাম যে এখনও অন্তত 23টি ফায়ার সার্ভিসের এখানে ইউনিট তারা আসলে কাজ করছেন সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য। আমরা একটি তথ্য ইতিমধ্যেই আরও জেনেছি যে বিজিএমই এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনায় অন্তত 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, কারণ এখানে রেন্টাল পণ্য ছিল, মেডিকেল ইকুইপমেন্ট ছিল সহ নানান রকমের পণ্য ছিল এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ ছিল, গার্মেন্টসের পণ্য ছিল, সেগুলো আসলে সম্পূর্ণভাবে এখন পর্যন্ত যেটি বিষয় সেটি আসলে ধ্বংস হয়ে গেছে। আগুন পুরোপুরি নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কি কোনো আনুমানিক কোনো ক্ষতি কত হতে পারে এরকম কোনো তথ্য আপনার কাছে আছে? আর আগুন আসলে পুরোপুরি নির্বাপন হতে কত সময় লাগতে পারে বা হয়েছে কিনা কি তথ্য আছে? আমরা আসলে বিচ্ছিন্ন কিছু তথ্য পেয়েছি, কংক্রিট কোনো তথ্য পাইনি। বিজিএমই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অন্তত 12,500 কোটি টাকার ক্ষয়ক্ষতি তাদের অংশের, তারা সেটি আসলে জানিয়েছেন। এর বাইরে তো আরও অনেক ব্যবসায়ীরা রয়েছেন, মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসায়ী রয়েছেন, ঠিকাদাররা রয়েছেন, রূপপুর যে আমাদের পারমাণবিক প্রকল্প রয়েছে সেই রূপপুর পারমাণবিক প্রকল্পের আসলে এখানে পণ্য ছিল। শুধুমাত্র বিজিএমইর একটি সংখ্যা তারা বলেছেন, তবে এই সম্মিলিতভাবে সব মিলিয়ে যদি একটি হিসাব করা হয় কিংবা তালিকা করা হয় সেই সংখ্যাটা নিঃসন্দেহে আরও অনেক বেশি হবে। আবার ধরেন মোবাইল অ্যাক্সেসরিজের কথা আমরা যেমনটা বললাম সেই পণ্য নিয়ে আসা হয়েছে। গতকালকে আমরা মেডিকেল ইকুইপমেন্টের দেখেছি, ডেন্টাল ইকুইপমেন্টের দেখেছি, ফার্মাসিউটিক্যালসের যে কাঁচামাল থাকে বিশেষ করে ওষুধ তৈরি করতে, আর সেই বিষয়গুলো দেখেছি। অতএব নানান দিক বিবেচনা করে হয়তোবা একটি পরিসংখ্যানে মতো তারপরে হয়তো ধারণা করা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে আসলে এখনো হয়েছে। তবে এই যে কার্গো ভিলেজটি সেটি কবে নাগাদ ব্যবহার উপযোগী হবে সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন, এবং এই ব্যবহার উপযোগী হতে হতে কার্গো বিমান রয়েছে করা হবে, সেই পণ্য কোথায় রাখা হবে বক্তব্য সিভিল এভিয়েশন বাংলাদেশ বিমান কিংবা বেসামরিক বিমান পক্ষ থেকে এখনো আমরা পাইনি। আলামিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার করা হয়েছে। পুনরায় গাড়ি চলাচল চালুর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। দুপুরে বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দর সচিব জানান, শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল স্থগিত থাকবে, পুরনো মাশুলেই যানবাহন বন্দরে প্রবেশ করতে পারবে। মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত 15 অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় শনিবার থেকে কন্টেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ রাখেন মালিক শ্রমিকরা। এদিকে কর্মবিরতির কারণে শনি ও রোববার 1000 একক কন্টেইনার রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ছেড়েছে 6টি জাহাজ। শনিবার থেকে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ থাকায় বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা। দাবি আদায়ে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছিল পোর্ট ইউজার্স ফোরাম। এই গেট পাসটা কোনো ক্ষেত্রে মালিকরা দেয়, কোনো ক্ষেত্রে সিএনএফ মালিকরা দেয়, কোনো ক্ষেত্রে আমদানিকারকরা দেয়, কোনো ক্ষেত্রে আবার ট্রাক শ্রমিকরা নিজেরা বিয়ার করতে হয়। আমদানি রপ্তানি, অর্থনীতি, বাণিজ্য সবকিছু স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এটা স্থগিত রাখার একটা সিদ্ধান্ত দিয়েছেন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, বাড়তি মাশুল তো প্রত্যাহার করা হয়েছে, তো চট্টগ্রাম বন্দরে যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি কি ধীরে ধীরে কাটছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? মূলত প্রত্যাহার করা হয়নি, এটি স্থগিত করা হয়েছে। স্থগিত করার ফলে আগের যে দরটি ছিল, অর্থাৎ ফি ছিল 57 টাকা 50 পয়সা, সেই দরে বন্দরে অলরেডি আমরা দেখছি পরিবহনগুলো, যানবাহনগুলো প্রবেশ করা শুরু করেছে, এবং এর ফলে বন্দরমুখী যে সড়ক রয়েছে সেই সড়কে ইতিমধ্যেই যানজট তৈরি হয়েছে। দেখছি শত শত কাভার্ড ভ্যান, লরি, ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে, এবং বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে গত দুদিন অর্থাৎ গতকাল এবং আজকে সহ এই আন্দোলনের কারণে প্রায় 6000
কাভার্ড ভ্যান ট্রাক বন্দরে প্রবেশ করতে পারেনি। ফলে এটি বন্দরের আমদানি রপ্তানিতে একটি ব্যাহত হয়েছে এবং বন্দর থেকে যে পণ্য ডেলিভারি আছে সেটি তো আসলে বিঘ্ন সৃষ্টি করেছে। এবং তারা বলছেন আমদানি রপ্তানি এবং দেশের অর্থনীতির স্বার্থেই বন্দর চেয়ারম্যান এই সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি বন্দর ব্যবহারকারী অর্থাৎ যে ট্রাক কাভার্ড ভ্যান প্রাইম মুভার লরি আছেন সেই মালিক শ্রমিকদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে তাদের যে আবেদন ছিল সেই আবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি স্থগিত করেছেন এবং এই স্থগিতমালার যে সুপারিশ সেই সুপারিশটি ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে পাঠাবে এবং মন্ত্রণালয়ে পাঠানোর পরে পরবর্তীতে আসলে তাদের সাথে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে নতুন দর যেটি আসলে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে সেটি তারা নির্ধারণ করবেন। আমরা দেখছি বন্দরের যে সড়ক আছে সেই সড়ক ধরে ইতিমধ্যে দীর্ঘ সারি তৈরি হয়েছে যানবাহনের, যেগুলো গত দুদিন ধরে আসলে প্রবেশ করতে পারেনি বন্দরের ভেতরে। ফলে বন্দরের ভেতরে যে পণ্যর জট তৈরি হয়েছিল, যে পণ্যগুলো আমদানি হয়ে এসেছিল দেশে, সেগুলো আমদানিকারকদের কারখানায় কিংবা তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেনি। ফলে যেহেতু তারা কার্যক্রমে যোগদান দিয়েছেন এবং সে বৈঠকের পরে তারা বলেছেন যে তাদের সিদ্ধান্ত বা তাদের যে দাবি সেই দাবিটি মেনে নেওয়ার ফলে তারা এখন গাড়ি চলাচল শুরু করবেন এবং তার বাস্তবায়নই আমরা এখন দেখছি বন্দরের প্রত্যেকটি জেটি গেটের সামনে যে পণ্য পরিবহন গাড়িগুলো রয়েছে সেগুলো অপেক্ষা করছে ভেতরে প্রবেশের এবং পণ্য নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে পণ্য নিয়ে তারা আবার বের হয়ে যেসব গন্তব্যে যাওয়ার সেখানে চলে যাবেন। আমরা এটি এছাড়া আরেকটি দেখেছি এই অচল অবস্থার কারণে বন্দরে যে ছয়টি জাহাজ 1000 একক কন্টেনার ছাড়াই তারা সেগুলো ছেড়ে চলে গিয়েছে এবং এইটাই মূলত আইসিডিগুলো 19টি যে আইসিডি রয়েছে এই আইসিডিগুলো থেকে পণ্য না আসার কারণেই জাহাজ যার নির্ধারিত সময়ে বন্দর ছেড়ে চলে যায়। এবং একটি বন্দর কর্তৃপক্ষকে আরেকটি প্রশ্ন করেছিল আমাদের গণমাধ্যমের কর্মীরা যে এটি যেহেতু 23টি খাতে মাসুল বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যেহেতু এখন একটি খাতে একটি স্থগিত করা হয়েছে, অন্য খাতেরও যারা ব্যবহারকারী রয়েছেন বন্দর ব্যবহারকারী তারাও আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা জানি গতকাল একটি সভায় পোর্ট ইউজার্স ফোরাম তারা বলেছেন 7 দিনের সরকারকে আলটিমেটাম দিয়েছে, এই 7 দিনের মধ্যে যদি প্রত্যাহার না করা হয় তারাও বন্দর অচল করে দেওয়ার একটি হুঁশিয়ার দিয়েছে। ফলে এই বন্দর বলছে যে তাদের বিষয়টি এখনো পর্যন্ত আলোচনায় আসেনি। ফলে এখন পর্যন্ত শুধুমাত্র এই একটি অর্থাৎ পরিবহন প্রবেশের ক্ষেত্রে যে মাসুল সে মাসুলটি আগের যে 57 টাকা 50 পয়সা সেটিতেই বলবৎ থাকবে। তবে এই সামনে যেহেতু এই বন্দরে যেহেতু অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে এবং মাসুলের বৃদ্ধি শুধুমাত্র এই পরিবহনের সাথে যুক্ত নয়, অন্যান্য খাতও বাড়ানো হয়েছে, প্রায় আরও 22টি খাত রয়েছে। সে 22টি খাতের যারা ব্যবহারকারী রয়েছেন তাদের যেহেতু মাসুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি, ফলে হয়তো বা কয়েকদিনের মধ্যে তারাও আন্দোলনে নামতে পারেন। সেক্ষেত্রে বন্দরের অচল অবস্থা আবার তৈরি হয় কিনা সেটিও বড় প্রশ্ন। তবে আসার কথা হলো যে দুদিনের যে অচল অবস্থা তৈরি হয়েছে সে অচল অবস্থা আস্তে আস্তে কমতে শুরু করেছে, যেহেতু পরিবহন একটি গুরুত্বপূর্ণ সেক্টর। তারা যেহেতু এখন পণ্য পরিবহন করা শুরু করবেন বন্দর থেকে, ফলে বলা যায় যে সাময়িক যে অচল অবস্থা তৈরি হয়েছিল সেটি এখন অনেকটাই নিরসনের পথে। সাময়িক অচল অবস্থা অনেকটাই নিরসনের পথে। চট্টগ্রাম বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। সমগ্র বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণে কথা বলেন তিনি। জানান, নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়। নির্বাচন কমিশন নিরপেক্ষ, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে কোনো চ্যালেঞ্জ নেই, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতায় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ। আইনের কাছে সে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে, কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে না। কোন আইনে শাপলা প্রতীক দেওয়া যাবে না নির্বাচন কমিশনকে তা জানাতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দিনাজপুরে দলের প্রচার সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি।
বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, সেই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জুলাই সনদ সকল দলের ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়নি উল্লেখ করে সার্জিস আলম আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চায় এনসিপি। জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন সার্জিস আলম। আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম, তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে শাপলা প্রতীকের তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই? অবশ্যই তাদের হয় এটা নিজের দায় দোষ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, ফেব্রুয়ারি নির্বাচনকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে, কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না। পরে তিনি কাদিমনগর সার্বজনীন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা করেন। এ সময় সেখানে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে, কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সর্বনিম্ন ২০০০ টাকা বাড়িয়েছে সরকার। এদিকে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন তারা। অর্থ মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, মূল বেতনের ৫% এবং সর্বনিম্ন ২০০০ টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। এটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। শিক্ষকদের বাড়ি ভাড়া পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় সহ বেশ কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে। বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে আজও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। ময়মনসিংহ থেকে ঢাকার সমাবেশে যাওয়ার পথে চান্দনা চৌরাস্তায় পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা সেখানেই জড়ো হয়ে বিক্ষোভ করেন। ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এদিকে কিশোরগঞ্জে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। মেহেরপুরে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসেও বাড়ি ফিরে গেছেন। এছাড়া হিলি, চাঁপাইনবাবগঞ্জে ক্লাস বর্জন করে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন শিক্ষকরা। কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে পুণ্য সেবার মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের সাধু সংঘ। তাই সংঘ ছেড়ে ফিরে যাচ্ছেন সাধু বাউলরা। সাধু সংঘ শেষ হলেও লালন মেলা চলবে আরও 2 দিন। বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর ১৩৫ বছর ধরে এভাবেই বাউল সাধকরা জড়ো হন বাউল তীর্থে। অসংখ্য বাউল, সাধু, গুরু, বৈষ্ণবের আগমনে মুখরিত হয়ে ওঠে কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়াবাড়ি। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার একতারা, দোতারা, ঢোল, খোল আর বাঁশির তালে মাতোয়ারা হয়ে ওঠেন বাউলরা। গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত চোখে আখড়াবাড়ি ছাড়তে শুরু করেন সাধু বাউলরা। তবে বিদায় বেলায় প্রতিশ্রুতি আগামী বছরের এবার ফিরবেন সাঁইজির আশ্রমে। বাউল সাধুরা বলেন, লালন সাঁইজির ধামে এসে শুধু মানব ধর্মের দীক্ষা দিলেই হবে না, তা সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে হবে। যে জোয়ার তা দেখেই বোঝা যায় যে আসলে লালন দর্শন কতটা ধারণ করে মানুষের মনে। মানুষের ভিতরে যে ঈশ্বর বা আল্লাহ আছে সেটা আমরা খুঁজে পাই, এখানে আসার পর সেটা বুঝতে পারি, সেটা জানতে পারি। উদ্দেশ্য বা একটা পূর্ণাঙ্গ একটা কিছু ধরে নিয়ে আসছে, আর এখন যাওয়ার পথে মনে হচ্ছে কি যেন ফিরে যাচ্ছে। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়ার ছেউরিয়া লালনের আখড়াবাড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলনুল্লাহ, 3 দিনের সাধু সংঘ শেষ হয়েছে, এখন বিদায় বেলা কি পরিস্থিতি দেখছেন? আসলে মানুষ ভজলে সোনার মানুষ হবে, এই স্লোগানকে সামনে রেখে গত 17 অক্টোবর থেকে শুরু হওয়া 135তম তিরোধান দিবস উপলক্ষে ফকির লালন শাহের যে অনুষ্ঠানমালা ছিল সেটা কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হবে মধ্যরাতে। আজকে খুলনা বিভাগের যিনি বিভাগীয় কমিশনার আছেন তিনি কিন্তু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করবেন। তো আসলে এর আগে কিন্তু গতকাল আমরা দেখেছি দুপুরবেলা পূর্ণ সেবার মধ্য দিয়েও যে সাধু সংঘ সেটা কিন্তু শেষ হয়েছে, কারণ অষ্টপ্রহর ব্যাপী যে
সাধুসংঘ হয় সেটি কিন্তু 17 তারিখ থেকে শুরু হয় এবং 18 তারিখে শেষ হয়। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটাতে কিন্তু 2 দিন আগেও কোনো তিল ধারণের ঠাঁই ছিল না। তো এই জায়গাটাতে কিন্তু এখন অনেকটাই ফাঁকা বলা যায়। আর আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে গত 2 দিনে এই লালন তিরোধান দিবস উপলক্ষে যে অনুষ্ঠানমালা ছিল সেই অনুষ্ঠানমালায় সারা বাংলাদেশ বা দেশ বিদেশ থেকে এত পরিমাণে দর্শনার্থী এসেছিল যে কুষ্টিয়ার লালনের এই আখড়াবাড়ি সহ প্রায় আশেপাশে 3-4 কিলোমিটার এলাকা কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং যার ফলে কিন্তু এই এলাকাকে সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত ছিল তারা কিন্তু অনেকটাই হিমশিম খেতে আমরা দেখেছি। তো আসলে আজকে এখানে কিন্তু তার পরিবেশটা পুরোপুরি ভিন্ন। আজকে শেষ দিন এবং সাধু সঙ্গে যারা এসেছিলেন সেই সব ভেগধারী সাধুর অধিকাংশই চলে গেছে। যারা এখন পর্যন্ত এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি কথা বলেছিলাম, তারা বলেছে যে আসলে দীর্ঘদিন পরে তাদের এই সাইজির ধামে যারা আসেন সেই সাইজির মায়া ছেড়ে তাদেরকে ছেড়ে যেতে কষ্ট হয়, তাই তারা শেষ পর্যন্ত যতদিন না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয় তারা কিন্তু এই অনুষ্ঠানমালা দেখে তারপরে এখানকার এই সাইজির পদধূলি নিয়ে এখান থেকে ফেরত যাবে। তাছাড়া আমি এখানে কথা বলেছিলাম যে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে, তারা যেটা জানিয়েছে যে আসলে এইবারের এই স্মরণ উৎসব জাতীয়ভাবে উদযাপিত হলেও কিন্তু এখানে এত পরিমাণে দর্শনার্থীদের আগমন ঘটেছিল যার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে অনিয়ম ঘটেছে, যেগুলো আগামীতে যেন এই অনিয়মগুলো না থাকে এবং এইগুলো প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে না তারা যাতে, যেমন এখানে কিন্তু এইবার চোর এবং পকেটমারের উপদ্রব বেড়েছে অনেক। আমরা জানতে পেরেছি যে 6 জন পকেটমার এবং চোরকে আটক করেছে থানা পুলিশ এবং সেই সাথে কিন্তু প্রায় 50-টির অধিক সাধারণ ডায়েরি, মোবাইল চুরির যে সাধারণ ডায়েরি বিভিন্ন থানায় পড়েছে। তো আসলে এই বিষয়গুলো খেয়াল রেখে পরবর্তীতে এই প্রত্যেক বছরই যেহেতু এই তিরোধান দিবসের অনুষ্ঠান এবং দোল পূর্ণিমার অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো সাধুগুরুদের যেন তাদের যে কাজ এবং তাদের যে আচার অনুষ্ঠান এইগুলোতে যাতে কোন রকম বিঘ্ন না ঘটে সেই দিকটাও খেয়াল রাখতে বলেছেন বিশিষ্ট জনেরা। কুষ্টিয়া ছেউড়িয়ার আখড়াবাড়ি থেকে আজ এই ছিল আমার কাছে শেষ দিনের খবর। 3 দিনের সাধু সংঘ পূর্ণ সেবার মাধ্যমে শেষ হয়েছে। কুষ্টিয়া ছেউড়িয়া লালনের আখড়াবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে নিখোঁজের 48 ঘন্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সকালে নদী থেকে শ্রীকৃষ্ণ দাস নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। নৌ পুলিশের এসআই নিখিল চন্দ্র দাস জানান, শুক্রবার সকালে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান তিনি। এক পর্যায়ে নদীতে পড়ে নিখোঁজ হন। স্বজনরা জানায় কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন শ্রীকৃষ্ণ। অসুস্থ শরীর নিয়ে জীবিকার তাগিদে মাছ ধরতে বের হন। জ্বরে দুর্বল থাকায় নদীতে পড়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। কুষ্টিয়া সদরে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোশাররফ হোসেন মুসা পেশায় ভ্যান চালক ছিলেন। পুলিশ জানিয়েছে উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে হত্যার ঘটনাটি ঘটে। রাতের কোনো এক সময় মুসাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে পরিবারের লোকজন মুসার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ভ্যান চুরির জন্য এ হত্যার ঘটনা বলে দাবি পুলিশের, তবে পরিবারের লোকজনের দাবি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। মাদারীপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় মাহেন্দ্রের এক যাত্রী নিহত এবং 4 জন আহত হয়েছেন। ভোরে শহরের ইটের পুল এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে রাজৈর উপজেলায় হযরত আমির শাহের দরবার শরীফ থেকে একটি মাহেন্দ্র গাড়িতে করে ফেরার পথে ইটের পুলে দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্র গাড়ির 5 যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চা দোকানি শাহ আলম মাতুব্বর মারা যান। আহত 4 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নোয়াখালীর কবিরহাটে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সাইমার বন্ধু আশরাফ বিল্লাহকে দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। স্বজনরা জানায়, কয়েক বছর ধরে সাইমার সাথে আশরাফের সম্পর্ক ছিল। দুই পরিবার তাদের বিয়ে নিয়ে আলোচনা করলেও পরে সাইমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আশরাফ। নিরুপায় হয়ে আশরাফের নানা বাড়িতে যায় সাইমা। শনিবার বিকেলে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। আশরাফ ও তার নানার বাড়ির লোকজন কটূক্তি করায় মেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি তার মায়ের। রাতে আশরাফ ও তার বাবা মা ও নানিকে আসামি করে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেন নিহতের মা।
সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে সাভার মডেল থানা ওসি জুয়েল মিয়া জানান, গত 14 অক্টোবর প্রাইভেট পড়িয়ে বাসার ফেরার পথে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার 2 দিন পর ভুক্তভোগী শিক্ষার্থী সাভার মডেল থানায় 3 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে রাতে রাজধানীর তেজগাঁও থেকে মিঠু বিশ্বাস নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রোজারিও এবং বিপ্লব রোজারিওকে গ্রেপ্তারে অভিযান চলছে। রাজধানীর তেজগাঁও এলাকার তেজপুরিপাড়া হইতে আমরা অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে আমরা ব্যাপক অভিযান আমাদের অব্যাহত আছে। গাজীপুরের শ্রীপুরে বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে বলারাম দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার একাপে 9 বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করে পাশের রুমের ভাড়াটিয়া বলারাম দাস। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপরই শিশুর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শনিবার রাতে ওই বাসা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রাতে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, করটিয়া বাজারের মা কালী জুয়েলার্সের স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাইভেট কার থেকে 3-4 জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিপ্লব কর্মকারকে কুপিয়ে তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। জামালপুরে রোপা আমন ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক। কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ চাষিদের। তবে অভিযোগ অস্বীকার করে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জামালপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে রোপা আমন ধান। তবে খেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। মাজরা পোকা, গান্ধী পোকা, বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। সবুজ পাতা হয়েছে ফ্যাকাশে বর্ণে। চাহিদা বেশি থাকায় বাজারেও বৃদ্ধি পেয়েছে কীটনাশকের দাম। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে খেতে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। চাষিরা ক্ষতিগ্রস্ত হলেও কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে। কৃষি বেতন কোনো সহযোগিতা পাইনি, খোঁজ খবর নেয় নাই। পোকা ধরছে মনে হয় কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা বীজ দিছি, মনে হয় এবার বিষের দামও বেশি। আর নাকি 2-3 সিরিয়াল বীজ দিছি, তা পোকা মানে না। দানাবাদ করছি, এখন তো এই মারদা পোকা আর আপনার কারেন্ট পোকায় খেয়াল আছে। অভিযোগ অস্বীকার করে পোকার হাত থেকে বাঁচতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমি বলবো যে অবশ্যই তাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার গাছে অ্যাকচুয়ালি কোন পোকাটা ধরেছে। আমার যে ধরনের পোকা ধরেছে আমাকে সেই কীটনাশকটাই ব্যবহার করতে হবে। সেই পোকাকে দমন করার জন্য যেটা উপযোগী সেই অনুমোদিত কীটনাশকটাই ব্যবহার করতে হবে। চলতি বছর 1,19,650 হেক্টর জমিতে আবাদ করা হয় রোপা আমন ধান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রামে চাষ হচ্ছে 6 শতাধিক ঔষধি গাছের। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। প্রায় 9,000 পরিবার ভেষজ চাষের সঙ্গে জড়িত। প্রতি মাসে 1.5 থেকে 2 কোটি টাকার পণ্য যাচ্ছে দেশ বিদেশে। সুনাম বজায় রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ঔষধি গ্রাম হিসেবে পরিচিত। আফাজউদ্দিন নামের এক কবিরাজ গ্রামে 7 ধরনের ভেষজ উদ্ভিদ দিয়ে শুরু করেন চাষাবাদ। পরে গ্রামের অন্য কৃষকরাও ভেষজ উদ্ভিদ চাষে এগিয়ে আসেন। বর্তমানে প্রায় 9,000 পরিবার এর সঙ্গে জড়িত। গ্রামের রাস্তার দুপাশে হরেক রকম ভেষজ গাছ, যার মধ্যে আছে বাসক, তুলসী, ঘৃতকাঞ্চন, নিম, অর্জুন, অশ্বগন্ধা, হরিতকি, বহেরা সহ প্রায় 631 প্রকারের গাছ। 7টা গাছ নিয়ে শুরু করছি, আর এখন আইসা আমাদের 631টা গাছ আছে। আমি সহ 7,000-এর মতো দেখা গেছে শ্রমিক আমরা কাজ করি। এই কাজ করে আমাদের সংসার ভালোভাবে চলে।
ভেষজ উদ্ভিদ চাষ করে স্বাবলম্বী অনেক কৃষক, সেই সাথে কর্মসংস্থান হয়েছে অনেকের। তবে কিছু অসাধু ব্যবসায়ের কারণে লোকসানের মুখে চাষিরা। 250-300 লোক মনে করেন যে আমরা এই গ্রাম থেকে ওষুধি গ্রাম থেকে কিনে নিয়ে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বিক্রি করি। কৃষকদের কাছ থেকেও যারা উৎপাদন করে এই মালগুলোও আমরা সংগ্রহ করে রাখি এবং প্রসেস করে গোটা বছর পর্যায়ক্রমে আমরা এটা বিক্রি করে থাকি। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের ব্যবসাটা এই ওষুধি জগৎটা নষ্ট হয়ে যাইতেছে। এখানকার পণ্য কসমেটিক্স সহ নানা ধরনের ভেষজ ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। শিমুল মূল, মিস্ত্রি দানা, এই যে ঔষধি গাছগুলো, এগুলো কিন্তু ব্যাপকভাবে ওই এলাকায় উৎপাদন হয় এবং এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এগুলো বিভিন্ন কসমেটিক শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার ভেষজ পণ্য দেশের বিভিন্ন জায়গা সহ যাচ্ছে বিদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের পতেঙ্গায় এমভি জায়ান নামের একটি লাইটার জাহাজ অন্য জাহাজের সাথে সংঘর্ষে ডুবে গেছে। লাইটারের শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, দুটি জাহাজের সংঘর্ষে তলা ফুটো হয়ে যায়। বুঝতে পেরে লাইটারটিকে নিরাপদে উপকূলীয় এলাকায় নিয়ে আসার চেষ্টা করেন নাবিকরা। এ সময় পতেঙ্গা সি বিচ এলাকায় জাহাজটি চরে আটকে যায়। বর্তমানে এটি অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। নাবিকরা জাহাজেই অবস্থান করছেন। লাইটারটিতে সিরামিকের কাঁচামাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। শেরপুরে পানি পরীক্ষাগারের উদ্বোধন হয়েছে 3 বছর আগে, অথচ জনবল সংকটের কারণে এটি আজও চালু করা যায়নি। অবহেলা, অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে পরীক্ষাগারের অবকাঠামো ও যন্ত্রপাতি। পানির গুণমান নির্ধারণ, বিশুদ্ধতা যাচাই এবং স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিতে পরীক্ষাগারটি হলেও তা কাজে আসছে না। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। শেরপুর শহরের চকপাঠক পূর্বশেরি এলাকায় দাঁড়িয়ে থাকা এই ভবনটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি পরীক্ষাগার। 2022 সালে উদ্বোধন হলেও এখনও চালু হয়নি এটি। জনস্বাস্থ্য রক্ষা এবং পানির গুণগত মান নির্ধারণে 52 লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয় পানি পরীক্ষাগারটি, কিন্তু জনবল নিয়োগ না দেয়ায় অযত্ন অবহেলায় পড়ে আছে এটি। চালু হইতো তাহলে তো আমরা বিশুদ্ধ পানিটা এখানেই পাইতাম, কিন্তু এর পরীক্ষা করবার জন্য যাইতে হবে আমাদের ময়মনসিংহ। আমরা কি এখন এই পানি নিয়ে আমরা ময়মনসিংহ যাব? সরকার তো অনেক লোকই নিয়োগ দেয়, এই 12 জন লোক নিয়োগ দেয় না কেন? ওনারা বলে যে আমরা এটা আসলে বলতে পারি না। জেলার নলকূপ, সাবমার্সিবল পাম্পে আর্সেনিক কিংবা আয়রন সহ পানির ক্ষতিকর উপাদান পরীক্ষা করতে না পারায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা। পানি যদি পরীক্ষা করে আমাদের উপজেলার জন্য, আমাদের এলাকার জন্য খুব কাম্য এবং প্রয়োজন। এমন পানি আছে তার কালো হয়ে যায়, চুলগুলো অনেক হইলে হয়, জ্বর হয়, পাতলা পায়খানা, পানির পরীক্ষা করলে পুতলে সবচেয়ে বেশি ভালো। জনবল পেলেই পরীক্ষাগারটি চালু করার আশ্বাস জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার। ওয়াটার টেস্টের জন্য আয়রন টেস্ট, আর্সেনিক টেস্ট, এইগুলোর যে ইকুইপমেন্ট বা কেমিক্যাল দরকার সেই সাফিসিয়েন্ট পর্যন্ত আছে আর কি আমাদের জেলায়। চালু হয়ে গেলে ম্যান পাওয়ার চলে আসলে তো আর আমাদের পজিটিভ। জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানি নিশ্চিতে দ্রুত পানি পরীক্ষাগারটি চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নগরপত্তনের 150 বছরেও বগুড়ায় গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। দেশের বৃহত্তম এই পৌরসভার আয়তন বাড়ানো হয়েছে 4 বার, জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ। নগরবাসীর অভিযোগ, বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ সঠিক উদ্যোগ না নেওয়ায় এ বিষয়ে অগ্রগতি হচ্ছে না। 1876 সালের 1 জুলাই প্রতিষ্ঠার সময় বগুড়া পৌরসভার আয়তন ছিল 1.2 বর্গ কিলোমিটার। পৌর এলাকায় বাস করতেন প্রায় 5000 মানুষ। 4 দফায় বেড়ে পৌরসভার বর্তমান আয়তন প্রায় 70 বর্গ কিলোমিটার। আয়তনে দেশের মধ্যে সবচেয়ে বড় এই পৌরসভা এলাকায় এখন বাস 10 লাখ মানুষের। প্রতিদিন গড়ে 250 মেট্রিক টন বর্জ্য জমলেও নেই কোনো ডাস্টবিন। পৌর এলাকায় জায়গার অভাবে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী স্থাপনা করা যায়নি দাবি কর্তৃপক্ষের। টিএমএস এর সাথে চুক্তি হওয়ার কারণে তাদের সাথে আমাদেরকে একটা জায়গা দিয়েছে যেখানে আমরা ফেলছি। তো বর্জ্য ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম, সেটার জন্য আমরা হয়তো কোনো প্রকল্প বা নিজেদের অর্থায়নে আমরা আধুনিক যে বর্জ্য ব্যবস্থাপনা সেখানে আমরা যাব। এজন্য আসলে আমাদের এখন বর্তমানে প্রয়োজন হলো একটা জায়গা। এদিকে বর্জ্য ফেলা ও সংগ্রহের নির্ধারিত স্থান না থাকায় পরিবেশ দূষণ সহ নানা সমস্যায় পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা। যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। যেরকম আমি যেখানে কথা বলতেছি, রাস্তার পাশে, মেন রাস্তার পাশে, বনানী টু সাতমাথার রাস্তার পাশে এই অবস্থা। ময়লায় অতিষ্ঠ আমরা বগুড়াবাসী।
স্কিন ডিজিজে আমরা ভুগতেছি এবং প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হচ্ছে। এখন তো আপনারা যে পরিস্থিতিতে দেখতেছেন এটা তো মোটামুটি এখন একটু ক্লিন আছে। সকালবেলায় পুরো রোডটা ব্লক হয়ে থাকে। ওই চান্দু স্টেডিয়াম, তারপরে মাঝে মাঝে খেলাধুলা হয়, সেখানকার মানুষটা চাপে রোডের উপর অনেক বেশি, তারা অনেক কষ্ট করে এদিক দিয়ে চলাফেরা করে। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে শুধুমাত্র মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেছে পৌরসভা, তবে তা মোট বর্জ্যের 1%-ও কম। বগুড়ার বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগ চান শহরবাসী। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। পটুয়াখালীর গলাচিপায় হাসপাতাল সংস্কার ও স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ সহ 9 দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। পরে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের এলাকা প্রদক্ষিণ শেষে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালটিতে চিকিৎসক ও নার্সদের অবহেলা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, ওষুধ সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশ দীর্ঘদিনের সমস্যা। সেবা নিতে আসা রোগীদের থেকে অপ্রয়োজনীয় টেস্টের নামে অর্থ আদায় করা হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। শেরপুরের শ্রীবর্দীতে স্কুলের পরিত্যক্ত কক্ষে সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। অসুস্থ ওই নারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে মানসিক ভারসাম্যহীন এই নারীর কোলে জন্ম নেয়া কন্যা শিশুকে দেখতে পান। পরে মা ও নবজাতককে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার পাশাপাশি এবং তাদের খাবার ও প্রাথমিক সেবা দেন স্থানীয়রা। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিকে নবজাতককে দত্তক নিতে অনেকেই এগিয়ে এসেছেন। নবজাতক ও তার মায়ের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম পাহাড়িদের মাঝে বিভিন্ন সহায়তা দিয়েছে বিজিবি। সকালে বিজিবির রামগড় জোনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় 20টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন, সেলাই মেশিন সহ 5টি পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়া চাঁদপাড়া এবং দাঁতারামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অসুস্থ 10 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য কাজ করা হচ্ছে। এদিকে সহায়তা পেয়ে খুশি দুর্গম পাহাড়ের বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ ও বিতরণের নীতিমালা বহাল, কমিশন বৃদ্ধি সহ 5 দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। এতে জেলার 5 উপজেলার সার ডিলার ও সাব ডিলাররা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, 2009 সালে ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালায় কৃষকের দোরগোড়ায় সার পৌঁছানো হচ্ছে। নীতিমালা পরিবর্তন করা হলে মাঠ পর্যায়ে সার বিতরণে বিশৃঙ্খলা তৈরি হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও যৌক্তিক কমিশন নির্ধারণ, চাহিদা অনুযায়ী সার বরাদ্দের দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বরিশালে দীপালি উৎসবকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহ্যবাহী কাউনিয়া মহাশ্মশানে চলছে আয়োজন। এরই মধ্যে সমাধিস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন প্রয়াতদের স্বজনরা। পাশাপাশি চলছে আলোকসজ্জার কাজও। সন্ধ্যায় মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে মহাশ্মশান এলাকা। মহাশ্মশান রক্ষা কমিটি জানিয়েছে, 200 বছরের বেশি সময় ধরে মহাশ্মশানে আয়োজন করা হয় দীপালি উৎসবের। এতে যোগ দেন ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। প্রতি বছর শ্মশান দীপালি উৎসবে সমাগম হয় লাখো মানুষের। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।